নমস্কার, শুনছেন সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ উপন্যাসের ষষ্ঠদশ পর্ব। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দিন কয়েকের মধ্যে ওরা এসে পড়ল। অল্প বয়সী 2 ডাক্তার, 2জন মেল নার্স, গুটি 2 সিস্টার, আধবুড়ো গোছের এক কম্পাউন্ডার, একজন জমাদার, আর এসেছিল প্যাকিং বাক্সের পেটি করে ওষুধপত্র, সেই সঙ্গে কয়েক টিন ফিনাইল, ব্লিচিং পাউডার, কয়েকটা নতুন লণ্ঠন, একটা পেট্রোম্যাক্স বাতি, মাঠে খাটাবার জন্য তাঁবু, এইসব। সদর থেকে হাকিম এসেছিলেন, সঙ্গে বুঝি সিভিল সার্জন তদারক করে গেলেন। সরকারি একটা ভ্যানও প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ টষুধ নিয়ে ঘুরে গেল। সবজি বাগানের দিকে কিছুটা ফাঁকায় খাপড়া ছাওয়া বড় বড় ঘর ছিল দুটো। একসময় বেতে থাকত। বেতের আর দড়ির কাজকর্ম করত অন্ধরা। এখন বেতের কাজ হয় অন্য ঘরে। ঘর দুটো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে কোনো কোনো জায়গায় খাপড়া বদল করে সেখানে হলো হাসপাতাল। দড়ির খাটিয়া পড়ল গোটা 10। কাছাকাছি আর কোনো ঘর ছিল না। পুরনো তাঁত ঘরের একপাশে বসল ডিসপেন্সারি। আগে যে দালানে চোখের রোগীরা 2-4 দিন থাকত, সেই রোগীঘর ফাঁকা পড়েছিল। এখন ডাক্তার, মেল নার্স আর কম্পাউন্ডারের থাকার জায়গা হলো সেখানে। সিস্টার 2জনের একজন এসেছে মিশনারি থেকে, আদিবাসী হবে, কালো বেঁটেখাটো চেহারা। অন্যজন বেহারি মেয়ে, নাম পার্বতী, বছর 25 বয়স, বড়জোর, লম্বা ছিপছিপে তামাটে চেহারা, মুখে বসন্তের দাগ। সিস্টার 2জনকে হৈমন্তীদের পাশাপাশি গগন যে ঘরে ছিল সেই ঘরটা ছেড়ে দেওয়া হয়েছিল। অন্ধ আশ্রমে চোখের রোগী আর আসছিল না। চোখের হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। যুগলবাবু হাসপাতাল ঘরে তালাচাবি দিয়ে অন্য কাজে মন দিয়েছেন। তাঁত ঘরে অন্ধদের কাজকর্ম খুব সামান্যই হয়। বেত বোনাটোনা, দড়ির কাজ এখন আর হচ্ছে না। গুরুডিয়ার অন্ধ আশ্রমের জীবন যে আর স্বাভাবিক বইছে না, এটা বোঝা কষ্টকর ছিল না। সকাল দুপুরে বাসগুলো নিয়মিত আর আসে না। যাত্রী নেই, রোগীও আসছে না। জামতলায় ভিড় হয় না দুপুরে। অন্ধ আশ্রম যেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। নতুন হাসপাতাল খোলার সঙ্গে সঙ্গেই গরুর গাড়িতে চাপিয়ে শিবনন্দনজি 2 মরণাপন্ন রোগী এনে হাজির করলেন কোনো গ্রাম থেকে। পরের দিন আর একটা এলো। তাঁত ঘরের হরিকিষানের ভাই ইতিমধ্যে মারা গেল। বহু চেষ্টাতেও বেচারিকে বাঁচানো গেল না। একেবারে মাঝ দুপুরে যখন বাতাস আর ধুলো মিশে একটা আঁধি আঁধি ভাব হয়েছে, দেহাতের লোকজন হরিকিষানের ভাইয়ের মৃতদেহটা কাঁধে নিয়ে জামতলা দিয়ে রাম নাম সৎহায় করতে করতে চলে গেল। আশ্রমের মধ্যে কেমন একটা থমথমে ভাব জমে আসছিল। মনোহর আর বুড়ো তিলুয়া মারা যাবার পর এই রকম একটা ভাব হয়েছিল। তারপর সেটা কাটছিল আস্তে আস্তে। এখন আবার সেই থমথমে ভাবটা এলো। কারো কারো চোখে আতঙ্ক, কেউ বা কেমন সন্ত্রস্ত। এই সময় এই জায়গাটা আশ্রম বলেই মনে হতো। নিরিবিলি, নিরুদ্বেগ, শান্ত, সহজ একটা জীবন ছিল। এখন মনে হয় সত্যিই কোনো হাসপাতাল। ভীতি, সন্ত্রাস, উদ্বেগ, দুর্ভাবনা। সবজি বাগানের গন্ধের বদলে ফিনাইল আর ব্লিচিং পাউডারের উগ্র গন্ধ। বাতাসে থেকে থেকে সাদা গুঁড়ো উঠছিল পাউডারের। যেদিন অবেলার ঘুম ঘুমিয়ে পড়েছিল হৈমন্তী, ঘুম ভেঙে চোখ চেয়ে দেখল বিকেল পড়ে যাচ্ছে। ঘরের মধ্যে আলো কমে ছায়া জমতে শুরু করেছে। বাইরে মালিনীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। অবেলায় ঘুমিয়ে আলস্য জমেছিল। শুয়ে শুয়ে হাই তুলছিল হৈমন্তী বার কয়েক। চোখ জড়ানো, একটু যেন জল এসেছে, ছলছলে ভাব। বিছানায় উঠে বসার আগে বালিশে ছড়ানো চুলের গুচ্ছ আলগা মুঠোয় গলার কাছে এনে দুদণ্ড শুয়ে থাকল হৈমন্তী। ঘুমের মধ্যে সে গগনের স্বপ্ন দেখেছে। গগন তাকে ডাকছে, এই 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 যে। আর ট্রেনের কামরার জানলা দিয়ে মুখ বাড়িয়ে রয়েছে হৈমন্তী। প্ল্যাটফর্মের মালপত্র নামছে, কুলি উঠছে। হৈমন্তী উঠি উঠি করছিল, অথচ ভিড়ের মধ্যে উঠতে পারছিল না। স্বপ্নটার কথা মনে করতে করতে হৈমন্তী উঠে বসল। পায়ের কাপড় গুছিয়ে নামল, জল খেল। জল খেয়ে জানলার কাছে এসে দাঁড়াতে চোখে পড়ল রোদ প্রায় গাছের মাথায় উঠে গিয়েছে। শুকনো সামান্য উষ্ণ হাওয়া। গতকাল কিংবা আজই বুঝি ফাল্গুন মাস পড়েছে। বাতাসের সরসর শব্দ উঠছিল মাঝে মাঝে। সামনে করবি ঝোপটার পাতা ধুলোয় লাল হয়ে গেছে। জানলার পর্দায় একটা শুকনো বট পাতা এসে আটকে রয়েছে।
জানলার সামনে সামান্য দাঁড়িয়ে আলস্য ভরে আঙুল দিয়ে চুলের জট ছাড়ালো যেন হৈমন্তী। আর একবার হাই তুলল। স্বপ্নের কথাটা আবার মনে এলো। আর কয়েকটা দিন, তারপর সত্যি সত্যি হাওড়া স্টেশনে গগনকে দেখতে পাবে হৈমন্তী। দরজা খুলে বাইরে আসতেই চোখে পড়ল বারান্দার নিচে মাঠে দাঁড়িয়ে মালিনী আর পার্বতী গল্প করছে। পার্বতী হাসছিল, মালিনী গালে হাত দিয়ে কি যেন বলছে। হৈমন্তী কলঘরে চলে গেল। কলঘর থেকে ফেরার সময়ও হৈমন্তী দেখল ওরা গল্প করছে। তার দিকে মালিনীর চোখ পড়েছিল। ঠিক বোঝা যায় না, তবু আজ কিছুদিন ধরেই যেন হৈমন্তীর মনে হচ্ছে মালিনী আর আগের মতন হেন্দি হেন্দি করে না। আগে মালিনী যেন খুব অনুগত ছিল হৈমন্তীর, এখন ততটা নয়। হয়তো মালিনী ভেবে দেখেছে যে লোক চলে যাবে তার দিকে অতটা টলে লাভ নেই, বা মালিনী বেশ বুঝতে পেরেছে তার দাদার সঙ্গে হেন্দির বনিবনা না হওয়ায় হেন্দি চলে যাচ্ছে। মনে মনে হয়তো সেজন্যে খানিকটা রাগ, খানিকটা বা অসন্তোষ রয়েছে। ঘরে আসার সময় কি ভেবে হৈমন্তী দাঁড়ালো, মালিনীকে ডাকল। মালিনী পার্বতীর সঙ্গে কথাটুকু শেষ করে কাছে এসে দাঁড়ালো। হৈমন্তী বলল, আজ আর চাটা খাওয়াবে না নাকি? আপনি ঘুমোচ্ছিলেন বলে ডাকিনি, মালিনী বলল। করে আনছি। ঘুমিয়ে পড়েছিলাম, হৈমন্তী বলল। ডাকলে পারতে। মালিনী কোনো জবাব দিল না, চা করে আনতে গেল। পার্বতী তখনও মাঠে দাঁড়িয়ে। ঘরে এলো হৈমন্তী। চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শ ভালো লাগছিল। কদিনের মধ্যেই যেন আবহাওয়া কেমন বদলে গেছে, বেশ শুকনো ভাব এসেছে একটা। এভাবে চললে দেখতে দেখতে গরম পড়ে যাবে। হয়তো গরম পড়ে এলে এই অসুখটাও থাকবে না, বা ততদিনে অসুখটা চলে যাবে। মুখ মুছে হৈমন্তী চুল বাঁধার জন্য চিরুনিটা হাতে নিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। বাতাসে টুপটাপ টুপটাপ অনবরত পাতা ঝরে যাচ্ছে গাছের। এখন তো গাছপালা বেশ ন্যাড়া ন্যাড়া দেখায়। বেলা বেড়ে গেছে, মাঠের ঘাস কোথাও কোথাও হলুদ হয়ে আসছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে হৈমন্তী অন্যমনস্কভাবে চুল আঁচড়াতে লাগলো। রোদ দ্রুত পালাচ্ছে। একেবারে গাছের মাথায় রোদের একটা পাতলার ঢেউ এখনো আছে। মাটিতে আর রোদ দেখা যাচ্ছে না। আজ কয়েকটা দিন হৈমন্তী একেবারে চুপচাপ, কোনো কাজকর্মে নেই। সারাটা দিন আর রাত হাত পা গুটিয়ে বসে থাকে। কেমন আলস্য লাগছে, কুঁড়েমি ধরে যাচ্ছে, মাঝে মাঝে খুব খারাপ লাগে। কাজের মধ্যে নিজের জিনিসপত্র একটু আধটু করে গোছগাছ করে নেওয়া। এমন কিছু জিনিসপত্র নেই যে গোছগাছ করতে করতে সময় কেটে যাবে। তবু ধীরে সুস্থে গায়ে লিয়ে যেটুকু সময় কাটানো যায় সেইভাবে গোছগাছ করছে। এখন যা অবস্থা, তাতে হৈমন্তী ইচ্ছে করলে কাল পরশুও চলে যেতে পারে। তার করার কিছু নেই, থাকাও অর্থহীন, অকারণ। তবু যে আরও 5-7টা দিন থাকতে হচ্ছে, এটা যেন নিতান্ত সংকোচ বসে। গগনকে চিঠি লিখে দেওয়া হয়ে গিয়েছিল আগেই, সেই মতনই সে যাচ্ছে। তাছাড়া এখানে এমন অবস্থায় ওরা সব এলো আর সঙ্গে সঙ্গে হৈমন্তী চলে গেল, এটা খুবই দৃষ্টিকটু দেখাতো। মনে হতো সে পালিয়ে গিয়ে বাঁচল। ওরা যেন ভেবে নিয়েছে এই বিপদের দিনে হৈমন্তীও তাদের বড় রকম সাহায্য। কিছু সাহায্য, কোনো না কোনো রকম সাহায্য হৈমন্তীর কাছ থেকে পাওয়া যাবে। কিছুই বলা যায় না। যদি হাসপাতালের 2টো ঘরই রোগীতে ভরে যায়, বা আরও একটা ঘর রোগীর জন্য দরকার হয়ে পড়ে, তবে অতগুলো রোগী সামলাতে হৈমন্তীও কিছুটা সাহায্য করতে পারবে। এসব কথা ওরাই বলেছে। ভদ্রতা এবং সংকোচ বশে হৈমন্তী ওদের স্পষ্ট করে বলেনি যে সে এসবের মধ্যে নেই, সে কলকাতা চলে যাচ্ছে। অস্পষ্টভাবে অবশ্য জানিয়েছিল। এ বিষয়ে তার নিজের জানানোর কিছু নেই, সুরেশ্বরই জানাবে, এ দায়িত্ব তার। মালিনী চা নিয়ে এলো। ততক্ষণে হৈমন্তী এলো করে খোঁপা বেঁধে নিয়েছে। মালিনী বলল, আজ উনি আসবেন নাকি হেমদি? উনি অর্থে অবনী। হৈমন্তী বুঝতে পারল। বলল, কেন? না তাহলে। মালিনী বোধহয় দ্বিধায় অথবা লজ্জায় সামান্য ইতস্তত করল। শেষে বলল, বাড়িতে মা বড় ভাবে হেমদি, এখানে তো অসুখ বিসুখ। উনি যদি আসেন একটু বলে দেবেন আমি ভালো আছি। আমার ভাইকে উনি অফিসে একটিবার বলে দিলেই হবে। হৈমন্তী ঘাড় নাড়ল, বলল, যদি আসেন বলে দেব। মালিনী চলে গেল। চা খেতে খেতে হৈমন্তী অবনীর কথা ভাবল। অবনী কি আজ আসবে? সেদিনের পর আর আসেননি। বলেছিল কোনো ওপরওয়ালা নাকি আসবে, সঙ্গে আরও সব লোক, খানিকটা ঘোরাঘুরি করতে হবে।
আজ প্রায় 6-7 দিন হয়ে গেল অবনীর কাজ যে ফুরোয়নি এমন তো মনে হয় না। তবু কেন যে আসছে না কে জানে। কোথাও গিয়েছে নাকি কোনো কাজে আটকে পড়েছে বোঝা যাচ্ছে না। চা খেতে খেতে অন্যমনস্কভাবে হৈমন্তী অবনীর কথা ভাবছিল। তারপর কি মনে পড়ায় হেসে ফেলল। ভদ্রলোক এলে কথাটা বলতে হবে। কি আপনি আমার ফেয়ারওয়েলের ব্যবস্থা করছিলেন নাকি? কি দিচ্ছেন টিচ্ছেন বলুন, আগে ভাগে শুনি। এই হালকা চিন্তাটা কয়েক মুহূর্ত মনকে বেশ সকৌতুক করে রাখল। পরে কেমন যেন বিষণ্ণ হয়ে আসতে লাগলো। ভালো লাগছিল না। ঘরের মধ্যে ছায়ার রং পেন্সিলের শীষের মতন কালো ও গম্ভীর হয়ে আসার আগেই হৈমন্তী বাইরে চলে এলো। গায়ে পাতলা একটা চাদর, দুপুরের সাদা শাড়িটাই পরনে। মাঠে নামতে আকাশে চোখ পড়ল। আলো প্রায় নেই, মেঘের গা কালচে হয়ে এসেছে। দক্ষিণের এলোমেলো বাতাস, কুয়ার জল উঠলে লাঠা খাম্বার ওঠানামার শব্দ, এপাশে কয়েকটা গাঁদা ফুল, কিচমিচ কিচমিচ শব্দ, নিম গাছের দিকে এক ঝাঁক চড়ুই উড়ে গেল। হাঁটতে হাঁটতে প্রায় জামতলা। আগে এ সময় অন্ধকার হয়ে যেত, হিম পড়ত। এখন হিম পড়ছে না, ঠান্ডা নেই, পথঘাটও দেখা যাচ্ছে। মিশনারি থেকে আসা সেই সিস্টার আর পার্বতীয়াকে দেখা গেল। নদীর দিকটার পথ দিয়ে হাঁটতে হাঁটতে ফিরছে। হৈমন্তী উল্টো পথে লাট্টার দিকে পথ ধরে হাঁটতে লাগলো। আকাশে কোথাও আর নীলের ভাব নেই। পশ্চিমে সামান্য লালচে ভাব আছে এখনো। সূর্য ডুবে যাবার পর যেন মেঘের গা গড়ানো অবশিষ্ট আলো এখনই মুছে যাবে। দৃশ্যটা কেমন বেদনা দিল। সেই বিষণ্ণতা যেন কাটছে না। মাঝে মাঝে মনে হচ্ছে এখান থেকে চলে যাবার সময় হৈমন্তী কি যেন ফেলে যাচ্ছে। কিছু খেয়াল না করে হৈমন্তী হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ গুনগুন করে কি যেন গাইবার চেষ্টা করলো, অথচ পারল না। এরকম কেন মনে হয়? সে তত বাস্তবিকই কিছু ফেলে যাচ্ছে না। ব্যর্থ, হতাশ, তিক্ত, বিরক্ত হয়েই সে চলে যাচ্ছে। তবু এমন কেন মনে হচ্ছে? আলো ফুরিয়ে অন্ধকার হয়ে আসার সময় হৈমন্তী ফিরছিল। তখন সে গাড়ির শব্দ শুনতে পেল দূরে। আলো পড়ছিল রাস্তায়। অবনী আসছে। এই চিন্তাটা হঠাৎ যেন এতক্ষণের নৈরাশ্য দূর করল। মাঝ রাস্তা থেকে সরে গেল হৈমন্তী। আর সহসা তার খেয়াল হলো সে যদি আরও খানিকটা মাঠের দিকে সরে যায় অবনী তাকে দেখতে পাবে না। গাড়ির আলোর বাইরে লুকোবার জন্য যেন ছেলে মানুষের মতন হৈমন্তী মাঠে নামল। মাঠে নেমে তাড়াতাড়ি সরে যেতে লাগলো। গাড়িটা কাছে এলো, একেবারে কাছাকাছি। চলেই যাচ্ছিল যেন। যেতে যেতে দাঁড়িয়ে পড়ল। দেখতে পেয়ে গেছে অবনী। হৈমন্তী হঠাৎ কেমন লজ্জিত হলো। নিজের ছেলে মানুষের জন্য সংকুচিত হয়ে আস্তে আস্তে কাছে এলো। ওদিকে কোথায়? অবনী শুধল। জবাব দেবার তেমন একটা আগ্রহ দেখালো না হৈমন্তী। গাড়ির পাশ ঘেঁষে দাঁড়ালো। আসুন। অবনী গাড়িতে উঠতে বলল। সামান্য পথ, হেঁটেও যেতে পারত হৈমন্তী, তবু গাড়িতে উঠল। মাঠের মধ্যে নেমে গিয়েছিলেন কেন? অবনী আবার শুধল। এমনি মাঠে একটু বেড়াচ্ছিলাম। ডাকলেন না তো আমায়? অবনী বলল। হৈমন্তী ভেবেচিন্তে বলল, ডাকার আর কি ছিল, আমিও তো ফিরছিলাম। গাড়ি আবার চলতে শুরু করল। আপনি কি আমার ফেয়ারওয়েলের ব্যবস্থা করছিলেন নাকি এ কদিন? হৈমন্তী বলল, গলায় খানিকটা পরিহাস, খানিকটা বা গাম্ভীর্য। অবনী প্রথমটায় বুঝতে পারিনি, পরে বুঝতে পেরে হাসল। বলল, না, এখনো করিনি। ভাবছি ওটা বিজলীবাবুর কাঁধে চাপিয়ে দেব। নিজের কাঁধ পরিষ্কার রেখে পরের কাঁধে বোঝা চাপানো। খুব চালাক লোক আপনি, হৈমন্তী বলল। বলে হাসল। অবনীও হাসতে লাগল। দেখতে দেখতে অন্ধ আশ্রমের ফটকের কাছে গাড়ি এসে পড়ল। হৈমন্তী বলল, আপনার সেই ওপরওয়ালারা এসেছিল? এসেছিল। খুব ব্যস্ত ছিলেন কাজকর্মে? না, ওপরওয়ালারা একদিন থেকেই পালালো। এপিডেমিকের ভয় দেখিয়ে তাড়ালাম। অবনী হাসল। তবে আমার এক বন্ধু এসেছিল, অবনী বলল, কলকাতা থেকে। হৈমন্তী তাকালো, কিছু বলল না। গাড়িটা হৈমন্তীর ঘরের কাছে থামালো অবনী। থামিয়ে স্টার্ট বন্ধ করল। বাতি নেবালো। হৈমন্তী নামল। অবনীও নেমে পড়ল। এখানে নতুন হাসপাতাল হয়েছে জানেন? হৈমন্তী বলল। নতুন হাসপাতাল? ও, সেই যা বলেছিলেন, কোথায়? হৈমন্তী আঙুল দিয়ে সবজি বাগানের দিকটা দেখালো। এখান থেকে কিছু দেখা যায় না।
পেট্রোম্যাক্স বাতিটা আজ ওদিকে জ্বলছে। ডাক্তার এসেছে? হ্যাঁ, ডাক্তার, নার্স, সিস্টার, ওষুধপত্র, ব্যবস্থা ভালোই হয়েছে। রোগী আসছে, এখন 4 জন রয়েছে, 10টা বেড। তার কি হলো? সেই যে ছোকরা এসেছিল? হরিকিষানের ভাই? বেচারি মারা গেছে। অবনী মুখ ফিরিয়ে তাকালো, আহত ও ব্যথিত হয়েছে। চুপচাপ হৈমন্তীর পাশাপাশি বারান্দায় এলো। মালিনীর গলা শোনা যাচ্ছে, তার ঘরে কেউ আছে, কথা বলছে জোরে জোরে। হৈমন্তী নিজের ঘরের সামনে এসে দরজার শেকল খুলল। মালিনী ঘরে বাতি জেলে রেখে গেছে, বাতির শীষ নামানো। আলোর একটু ভাব হয়ে আছে ঘরে। হৈমন্তী এগিয়ে এসে বাতির শীষ বাড়িয়ে দিল। জানলা খোলা, বাতাস আসছিল। অবনী বলল, আমাদেরও একটা কুলি মারা গেছে শুনলাম। কুলি ক্যাম্পে ছিল, শরীর খারাপ হওয়ায় বাড়ি গিয়েছিল, সেখানেই মারা গেছে। হৈমন্তী কিছু বলল না, বলার কিছু নেই। অবনী দাঁড়িয়ে আছে। সামান্য পরে হৈমন্তী বলল, আমার কেমন মনে হচ্ছে রোগটা এবার আস্তে আস্তে যাবে। যাবে? আবার কি, মাস 2 হতে চলল। এতদিন কেউ গা করেনি, নয়তো এতটা বাড়াবাড়ি হতো না। এখন গা লেগেছে। ওমা, আপনি দাঁড়িয়ে থাকলেন যে, বসুন। বলে মাঝপথে যে কথাটা ছেড়ে এসেছিল আবার সেটা ধরল। এতদিনে বেশ 4 হয়েছে। তাছাড়া এই রোগটা একেবারে আচমকা অদ্ভুত ভাইরাস থেকেই হচ্ছে বোধহয়। গোড়ায় গোড়ায় ধরা পড়লে মরার তেমন ভয়ও নেই, কমপ্লিকেশন হয়ে গেলেই মুশকিল। অবনী বসল, বলল, আপনি কি মত পাল্টাচ্ছেন নাকি? না, কেন? কথা শুনে মনে হচ্ছে। অবনী হাসল। হঠাৎ এতটা অভয় দিচ্ছেন? না না, হৈমন্তী মাথা নাড়ল। আমি তো এমনিতেই যাচ্ছি। অবনী এবার কিছু বলল না। অল্প সময় চুপচাপ হৈমন্তী বিছানার একপাশে বসেছে। শেষে অবনী বলল, সুরেশ্বরবাবু এখন কি করছেন? তার ক্রিয়াকর্ম আপাতত কি? এখন তো খুবই ব্যস্ত। এই এখানে নতুন হাসপাতালের ব্যবস্থা করা, থাকা টাকার ব্যাপারে ঠিক করে দেওয়া। তাছাড়া শুনছি শিবনন্দনজি এদিক ওদিক পাঠাচ্ছেন, যেন গাঁ গ্রামে কারোর অসুখ করলে সঙ্গে সঙ্গে এখানে চলে আসে। অবনী শুনল, শুনতে শুনতে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। সেদিন আপনার এখান থেকে ওর কাছে গেলাম, বিজলীবাবু ছিলেন। মেজাজটা কেন যেন ভালো ছিল না, খানিকটা তর্কাতর্কি হয়ে গেল। হৈমন্তী অবনীর চোখ মুখ লক্ষ্য করল। মনে হলো অবনী সেদিনের কোনো বিরূপতা অথবা তিক্ততা আজ আর মনে রাখেনি। কি নিয়ে তর্ক? হৈমন্তী জানতে চাইল। অবনী সে কথার জবাব দিল না। বলল, ভদ্রলোক সংসারের কিছু দেখেননি, একেবারে অন্ধ। হৈমন্তী কিছু বলল না, বরং সকৌতুক চোখে তাকিয়ে থাকল। যেন সংসার সম্পর্কে অবনীর কতটা অভিজ্ঞতা আছে জানার কৌতূহল সে অনুভব করছিল। অবনী সিগারেট ধরালো, সামান্য হেসে বলল, ভদ্রলোক বোধহয় মনে মনে ক্ষুণ্ণই হয়েছেন। আমি পরে একটু লজ্জাই পাচ্ছিলাম। ওই একটা তুচ্ছ কথাতেই ক্ষুণ্ণ হবে? না, একটা নয়, আরও কি যেন সব বলেছিলাম। বলে অবনী যেন নিজের সেদিনের ব্যবহারে লজ্জিত হয়ে হাসল। পরে বলল, আমায় একবার সুরেশ মহারাজের কাছে যেতে হবে। মাপ চাইতে? হৈমন্তী পরিহাস করে বলল। না, অবনী সরল গলায় হাসল। মাপ চাইতে নয়, ওকে কিছু টাকা দেবার আছে। টাকা? হৈমন্তী বিস্মিত হল। আমার মনে হয় উনি কিছু টাকার টানাটানিতে পড়েছেন। বিজলীবাবুকে বলেছিলেন, টাকাটা এনেছি। আপনি কি আশ্রমে দান করছেন নাকি? আমি? না, আমি দান করব কেন? আমার টাকা কোথায়? বিজলীবাবু দিয়েছেন। উনি নিজে এসে দিলেই ভালো হতো, আসতে পারলেন না। ও। হৈমন্তী অন্যদিকে চোখ ফিরিয়ে নিলে। অবনী সিগারেটের ছাই ফেলতে গিয়ে ট্রাউজার্সে ফেলল, হাত দিয়ে ঝেড়ে নিল। বলল, একবার এই আশ্রম করার সময় সুরেশ্বরবাবু কিছু চাঁদার জন্য আমায় বলেছিলেন, আমি দিইনি। তখন এসব আমার পছন্দ হতো না। চাঁদা টাঁদার জন্য আর কখনো কিছু আমায় বলেননি উনি। এই টাকাটা বোধহয় ধার কর্য করলেন। আমাদের স্টেশনের দিকে ওর কিছু মারোয়ারি ভক্ত আছে। হৈমন্তী নীরব থাকল। অবনী কিছু সময় অপেক্ষা করে বলল, টাকাটা বিজলীবাবু নিজেও দিতে পারেন,
জানি না, আমায় তো তা বললেন না। লজ্জায় বোধহয়। কি জানি, হৈমন্তী পরিহাস করে বলল। আপনিও দিতে পারেন, লজ্জায় বলছেন না। না না, অবনী মাথা নাড়ল জোরে। আমি নয়, অত নানার কিছু নেই, দিলেই বা। হৈমন্তী হেসে উঠল। সৎ কাজে দিচ্ছেন তো। অবনীও হাসল। তখন দিইনি ঠিক, কিন্তু এখন যদি সুরেশ মহারাজ আমায় বলতেন, হয়তো যথাসাধ্য সাহায্য করতাম। করতেন? তবে তো আপনিও দেখছি ওর ভক্ত। ভক্ত নয়, তবু ভদ্রলোককে কোনো কোনো ব্যাপারে আমার ভালো লাগে। আগে লাগতো না। আগে এতটা পরিচয় ছিল না, জানতাম না তেমন। এখন মোটামুটি একটা ধারণা করতে পারি। অবনী ধীর স্থির গলায় বলল, সামান্য অন্যমনস্ক। দোষ যে নেই তা বলবো না, দোষ আছে ভদ্রলোকের, অন্তত আমার চোখে। তবু মানুষটি ভালো। হৈমন্তী শেষবারের মতো যেন পরিহাস করার চেষ্টা করল। এত প্রশংসা? সুরেশ মহারাজের নিন্দেও কম করিনি, একটু আদ্রু প্রশংসা করলে ক্ষতি কি? অবনী হেসে জবাব দিল। আর কোনো কথা হলো না, দুজনেই চুপ করে থাকল। হৈমন্তী বসে থাকতে থাকতে উঠল। বসুন, মালিনী আছে কিনা দেখি, চা খেয়ে যান। হৈমন্তী চলে গেল। অবনী বসে থাকল। জানলা দিয়ে সন্ধ্যের ঠান্ডা হাওয়া আসছে। বাইরে কোথাও চিপচিপ করে একটা পোকা ডাকছে। গাছপাতার মৃদু খসখসে শব্দ। অবনী অন্যমনস্ক, শূন্য দৃষ্টি। হৈমন্তীর বিছানার দিকে তাকিয়ে কিছু যেন ভাবছিল। হৈমন্তী ফিরে এলো। মালিনী বলছিল। হৈমন্তী বলল, অফিসে ওর ভাইকে একটা খবর দিতে, ও ভালো আছে। ওর মা খুব চিন্তা করেন, এখানে অসুখ বিসুখ। অবনী তাকালো, হৈমন্তীকে দেখল। ও বাড়ি যায় না? যায়, তবে এখন আর যেতে পারছে না। কেন, ও কি করে? কি আর, এই কাজকর্ম, ওর দাদাকে দেখাশোনা করে। হৈমন্তী যেন একটু ব্যঙ্গ করল। অবনী বুঝতে পারল, কিছু বলল না। হৈমন্তী বসল, দু এক মুহূর্ত চুপচাপ। তারপর বলল, আমি আগামী রবিবার যাচ্ছি, গগনকে চিঠি লিখে দিয়েছি। আগামী রবিবার? কত তারিখ পড়ছে? 19-20 হবে। হৈমন্তী হিসেব করল, করে শুধরে নিয়ে বলল, 19 তারিখ। অবনী যেন মনে মনে দিনক্ষণ ভেবে নিল। বলল, যাবার আগে আমাদের ওদিকে আসুন একদিন। ফেয়ারওয়েল নিতে? হৈমন্তী হাসল। অবনীও হাসির মুখ করল। একরকম তাই। যাব। বিজলীবাবুর বাড়িতে দেখা করে না গেলে খারাপ দেখাবে। কবে যাবেন? পরশুদিনও যেতে পারি। পারি কেন, আসুন, পরশুই আসুন। আজকাল খেয়াল মতন বাস আসে, প্যাসেঞ্জার না থাকলে দুপুরে আসেই না। যে কোনো বাসে চলে আসুন, সকালে হলেই ভালো। আমরা ফেয়ারওয়েলের জন্য ফুলের তোড়া, মালা টালাও ঠিক করে রাখব। অবনী ঠাট্টা করে হাসতে হাসতে বলল। হৈমন্তী ভ্রুভঙ্গি করে তাকালো, হেসে বলল, কলকাতায় যেতে যেতে ফুল সব শুকিয়ে ঝরে যাবে। গগনকে আমি বিশ্বাস করাতে পারবো না আমার ফেয়ারওয়েল হয়েছিল। অবনী জোরে জোরে হাসতে লাগলো। পরে বলল, আমিও কলকাতা যাচ্ছি। এমনভাবে বলল যেন প্রয়োজন হলে সে গগনের কাছে সাক্ষী দিতে পারে। আপনিও যাচ্ছেন? কবে? একটু দেরি আছে, আসছে মাসে। অফিসের কাজে? অফিস? না, কলকাতায় আমাদের অফিসের কিছু নেই, আমাদের সব পাটনায়। বলতে বলতে অবনী থামল। প্রথমে মাটির দিকে তাকালো, পরে ছাদের দিকে। মনে হলো সে প্রসঙ্গান্তরে এসে খানিকটা অস্বস্তিতে পড়ছে। মালিনীর পায়ের শব্দ উঠছিল বারান্দায়। চা নিয়ে ঘরে এলো। হৈমন্তী উঠে মালিনীর হাত থেকে চায়ের পেয়ালা নিল, নিয়ে অবনীর দিকে বাড়িয়ে দিল। মালিনী চলে গেলে হৈমন্তী নিজের জায়গায় এসে বসল। অবনী চায়ে চুমুক দিয়েছে মাত্র, তার মুখ এখন কেমন গম্ভীর, অন্যমনস্ক দেখাচ্ছিল। হৈমন্তী বলল, তবে কলকাতায় কেন, বেড়াতে? অবনী কিছু বলল না, মাথা নাড়ল আস্তে। না, বেড়াতে নয়। হৈমন্তী সপ্রশ্ন চোখে তাকিয়ে থাকল। অবনী মুখ ফিরিয়ে দরজার দিকে তাকিয়েছিল। কলকাতা থেকে কমলেশ এসেছিল। চিঠিতে সব হয় না, কথাবার্তা ছিল অনেক। ললিতা এখন পুরোপুরিভাবে অন্যের কাছে থাকছে। কুমকুমকে বাপের বাড়িতে রেখে দিয়েছে, মাসি মামার কাছে। আসে কখনো কখনো, তার নামের টাকাটা নেয়। ললিতা বুঝে ফেলেছে কুমকুম হঠাৎ বাপের সোহাগী হয়ে গেছে।
শয়তানের মেয়ে তো, ওই একরত্তি হলে কি হবে, পেটে পেটে শয়তানি। কমলেশকে ললিতা আরও অনেক কিছু বলেছে। রাখো রাখো, ন্যাকামি করো না। আমি জানি ওই হারামজাদি তার পেয়ারের বাপকে চিঠি লেখে। তুমি তো তোমার বন্ধুর স্পাইগিরি করছো। আমি বাড়ি গিয়ে মদ গিলি এসব তুমি বলেছ। মেয়ে জেনেছে তো আমার বইই গেছে। পেটে ধরেছি তা কি হয়েছে? আমার অত মা মা আদুরেপোনা নেই। আমি না হলে অন্য কেউ তোমার ওই গুণধর বন্ধুর মেয়ে পেটে ধরতো না? আমি কেয়ার করি না। যাও যাও, তোমার বন্ধুকে লিখে দিও, ডিভোর্সের ব্যবস্থা করুক। আমি অ্যাডাল্ট্রেস। হ্যাঁ বেশ করি, আমি অন্য লোকের সঙ্গে থাকি, থাকবো। নিয়ে যাক তার বাপ মেয়েকে। মেয়ে একবার চিনুক কেমন বাপ। কুত্তা, বংশের ঠিক নেই, যার মা থিয়েটারের মাগি ছিল, বাপ। ঠন ঠন করে শব্দ হলো। চমকে উঠল অবনী। তার হাত থেকে চায়ের কাপটা মাটিতে পড়ে ভেঙে ছড়িয়ে গেছে। হৈমন্তী চমকে উঠেছিল। ভাঙা পেয়ালা, ছড়ানো চা, অবনীর সচকিত বিহ্বল ভাব দেখতে দেখতে হৈমন্তী অবাক হয়ে বলল, কি হলো? অবনীর কপালে ঘাম ফুটে উঠেছিল, গলার কাছটাও জল। তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে ট্রাউজার্সের ওপর থেকে চা ঝেড়ে ফেলতে লাগলো। পকেট থেকে রুমাল বের করল। বিব্রত, আড়ষ্ট। না, হঠাৎ কেমন হাতটা বড্ড গরম। অবনী কপাল মুছে ফেলল, অতিরিক্ত বিহ্বল যেন। শরীর খারাপ লাগছে? না না। মুখ মুছে অবনী নিজেকে সামলে নেবার চেষ্টা করল। বুঝতে পারলাম না, হঠাৎ কেমন মাথা ঘুরে গেল? না। অন্যদিকে তাকিয়ে কি অত ভাবছিলেন? কিছু না, তেমন কিছু নয়। বাহ, ভাবছিলেন? সেরকম সিরিয়াস কিছু নয়। হঠাৎ পুরনো একটা কথা মনে পড়ল। অবনী যথাসাধ্য সংযত ও সুস্থ হবার চেষ্টা করল। ছি ছি, কাপ টাপ ভেঙে একটা কেলেঙ্কারি কাণ্ড করে ফেললাম। অবনী লজ্জিত। জামা টামায় যে একরাশ চা ফেললেন। হৈমন্তী উঠে জল গড়িয়ে দিতে গেল। উঠে যাবে, অবনী বলল। গেলে ভালো, তবে এমন দাগ যায় না। অবনী তাকালো। হৈমন্তীর দৃষ্টি লক্ষ্য করল। মনে হলো হৈমন্তীর বিস্ময় ও কৌতূহল যেন আরো গভীর হয়েছে। জল দিয়ে চায়ের দাগ মুছতে মুছতে অবনী বলল, আমি সুরেশ্বরবাবুর ওখান থেকে ঘুরে আসি। টাকাটা না দেওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। হৈমন্তী ঘাড় হেলিয়ে বলল, আসুন। অবনী চলে গেল। নিঃশব্দে বারান্দা পেরিয়ে মাঠে নেমে এলো অবনী। মালিনী সিঁড়ির কাছাকাছি অন্ধকারে দাঁড়িয়েছিল। অবনী তাকে লক্ষ্য করল না। মাঠে নেমে কয়েক পা সামান্য দ্রুত হেঁটে আসার পর নিজের চাঞ্চল্য সম্পর্কে যেন সচেতন হয়ে যথাসাধ্য সংযত হবার চেষ্টা করল। চারপাশ তাকিয়ে দেখল। মনে হলো যেন চাঁদ উঠেছে কিংবা উঠছে। ঈষৎ জ্যোৎস্না দেখা দিচ্ছে, গাছ এবং ঝোপঝাড়ের ছায়া। অন্ধ কুটিরের দিক থেকে একেবারে দেহাতি গলায় গানের মতন একটা সুর ভেসে আসছে। নিজের মনে পায়চারি করার মতন আস্তে আস্তে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা সিগারেট ধরালো। চায়ের কাপটা যে কি করে হাত থেকে পড়ে গেল অবনী বুঝতে পারছিল না। এখন ওই সামান্য ঘটনার জন্য তার অস্বস্তি এবং লজ্জা হচ্ছিল। অবনীর মনে হলো সম্ভবত সে খুব বেশি অন্যমনস্ক হয়ে পড়েছিল। চায়ের কাপ কাত হয়ে গিয়েছিল একেবারে। তারপর কোনো রকমে গরম চা চলকে তার হাতে পড়তে সে হাত থেকে কাপটা ছেড়ে দিয়েছিল। কাপটা মাটিতে পড়ে ভেঙে যাওয়ায় সে এত লজ্জিত ও বিব্রত হয়ে পড়েছিল যে তার মনে হলো এতটা অন্যমনস্ক হবার কোনো কৈফিয়ত সে হৈমন্তীকে দিতে পারবে না। তার আশঙ্কা হচ্ছিল হৈমন্তী অত্যন্ত বিস্মিত হয়ে কৌতূহল অনুভব করে বা কোনো কিছু সন্দেহ করে তাকে লক্ষ্য করছে। অনেকটা যেন উঁকি দেবার মতন অবনীকে আড়ালে দেখছে, এরকম মনে হলো। লজ্জা এবং অস্বস্তিতে খানিকটা বা গোপনতা প্রকাশ পেতে পারে, এই উদ্বেগে সে ঘামতে শুরু করেছিল। অবশ্য অবনীর এখন মনে হলো ললিতা কমলেশকে যেসব কথা বলেছে তা মনে পড়ায় সে ওই মুহূর্তে কিছুটা উত্তেজিত এবং ক্রুদ্ধ হয়েছিল। ললিতা একটা পাঞ্জাবি না সিন্ধি সেলস ম্যানেজারের সঙ্গে বারে বারে ঘুরে মদ গিলে কাপড় চোপড় খুলে লুটোপুটি খাচ্ছে কিনা, বা সেই সেলস ম্যানেজারের গলা আঁকড়ে পায়ে পা জড়িয়ে বিছানায় ঘুমোচ্ছে কিনা, এসব ব্যাপারে অবনীর কোনো আগ্রহ নেই, রাগও নেই। কিন্তু ললিতা অন্য যেসব কথা কুমকুম সম্পর্কে কমলেশকে বলেছে কিংবা অবনী সম্পর্কে, তাতে অবনী ক্ষিপ্ত হতে পারে এবং হয়েছে।
নিজেকে অপমানিত বোধ করলে মানুষ ক্ষিপ্ত হয়। কুমকুমের কাছে যদি ললিতা চেঁচিয়ে কুৎসিতভাবে এসব কথা বলে, তোর ঠাকুমা তো থিয়েটারের মাগি ছিল, তোর বাপের জাত জন্মের ঠিক নেই, তবে কি হতে পারে? মেয়েটাকে ললিতা এখনো তার বাবার সম্পর্কে বিষিয়ে রাখতে চায়। এতটা বিতৃষ্ণা বিদ্বেষ এখনো ললিতার থাকা উচিত না। যা হবার হয়ে গেছে। তারপর ললিতা নিজের মর্জি মতন, খেয়াল খুশি মতন দিন কাটাচ্ছে। তার সুখে সম্ভোগে কেউ বাধা দিচ্ছে না। সে তার পছন্দ মতন জীবনের দিকে সরে গেছে। তবু অকারণ কেন ললিতা মেয়েটাকে তার মতন কুৎসিত কদর্য নোংরা করতে চায়, অবনী বুঝতে পারে না। মানুষের মনে ঘৃণা কত তীব্র হতে পারে, কি ভীষণভাবে ভর করতে পারে প্রেতের মতন, এবং তার ফলে মানুষ কতটা উন্মাদ হতে পারে, ললিতা তার উদাহরণ। অবনী থমকে দাঁড়ালো, তাকিয়ে দেখল সে হাঁটতে হাঁটতে সবজি বাগানের দিকে চলে এসেছে। সামনে একটা পেট্রোম্যাক্স বাতি জ্বলছে। অবনী বুঝতে পারল নতুন হাসপাতাল ঘরের সামনে সে এসে পড়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত দেখল সরু ফালি বারান্দার মাঝামাঝি ঢালু চালের কাঠকুটোর সঙ্গে বাতিটা ঝুলিয়ে রাখা হয়েছে। আলোটা তেমন জোরালো নয়। বারান্দা এবং সামনের মাঠের খানিকটা আলো পাচ্ছে, নীলচে আলো। বারান্দায় কাউকে দেখা যাচ্ছে না। ঘরের জানলা বন্ধ, দরজা এখনো খোলা, কোনো সাড়া শব্দ আসছিল না। অবনীর মনে হলো বাতিটা সম্ভবত আসা যাওয়ার সুবিধের জন্য রাখা হয়েছে। বাতাসে মাঝে মাঝে একটা উগ্র গন্ধ আসছিল, ফিনাইল বা লাইজলের হতে পারে। গন্ধটা অবনীর ভালো লাগলো না। এত শান্ত নিঃশব্দ অসাড় হয়ে আছে ঘর দুটো যে অবনীর মনে হলো কয়েকটা মানুষ যেন বাতি জ্বালিয়ে কোনো কিছুর ভয়ে নিঃশব্দে বসে আছে। সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে অবনী এবার ফিরল। পেছন থেকে পেট্রোম্যাক্সের আলোর সামান্য আভা আসছিল। অল্প এগিয়ে আসতেই আবার অন্ধকার। অন্ধকারে খুব পাতলা জ্যোৎস্না ধরেছে। অবনী আবার তার বিহ্বলতার কথা ভাবতে লাগল। আজকাল মাঝে মাঝেই মনে হয় নিজের জীবনের গোপনীয়তা সম্পর্কে সে বেশ উদ্বেগ বোধ করে এবং সতর্ক হয়ে পড়ছে। আগে এসব ছিল, এটা তো কোনো মতেই নয়। আত্মসম্মান বোধটাও এখন যেন অভিমানের মতন হয়ে উঠেছে। ললিতার সঙ্গে যখন তাকে থাকতে হতো তখন ললিতা এমন বহু কথা বলেছে যাতে আত্মসম্মান থাকে না, অথচ অবনী সে সময় বড় একটা ক্ষেপে উঠত না, বরং উপেক্ষা করত। পাল্টা একটা জবাব দিত, রুক্ষ তিক্ত পাল্টা জবাব। হয়তো তখন জবাব দেওয়ার সুযোগ ছিল বলেই এতটা লাগতো না। আজকাল লাগে। মনে হয় তাকে কেউ দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড় করিয়ে দিয়ে যেন নির্বিচারে আঁচড়ে কামড়ে খিমচে মুখে থুতু ছিটিয়ে চলে যাচ্ছে। সে পাল্টা কিছু করতে পারছে না, ফলে রাগটা আরও বাড়ে, আক্রোশ হয়। না, এসব কিছু না। অবনী মাথা নাড়ল। আক্রোশ রাগ টাগ সব বাজে। আসলে সে এখন নিজের জীবনের এইসব গোপনীয়তা নিয়ে কখনো কাতর, কখনো শঙ্কিত, কখনো বা বিব্রত হয়ে পড়েছে। এক এক সময় মনে হয় যেন কেউ তার দুহাতে হাতকড়া দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে হৈমন্তী, গগন, সুরেশ্বর তাকে দেখছে। নিজের মুখ দুহাতে সে ঢেকে ফেলেছে অবশ্য, তবু হাতকড়ার আলগা শেকল গালে অনবরত ঘষে যাচ্ছে। নিজের মুখ ঢাকলেও সে যে নিজেকে লুকোতে পারছে না তা নয়, তবু চোখাচোখি হয়ে যাবার ভয় বা ওদের বিস্মিত ধিক্কার দৃষ্টি সহ্য করার গ্লানি সে এড়াতে চাইছে বলে মুখ ঢেকেছে। ঠিক কেন যে অবনী জানে না, কিন্তু হৈমন্তীর কাছে নিজেরই গোপনীয়তা প্রকাশ করার ইচ্ছে তার হয়। মা কি ছিল, বাবা কে ছিল, কিভাবে সে মানুষ, এসব কথা এবং ললিতা ও কুমকুমের কথা হৈমন্তীকে জানাতে পারলে ভালো হতো। তার সম্পূর্ণ পরিচয় হৈমন্তী জানে না। এখনো পর্যন্ত একটা লুকোচুরি থেকে গেছে। হৈমন্তীর তরফ থেকে এরকম কিছু নেই। যেটা ছিল সুরেশ্বরের সঙ্গে তার সম্পর্ক, সেটা অবনীর জানা হয়ে গেছে। তুমি এসব কথা বলার জন্য এত ব্যস্ত কেন? অবনী যেন বিড়বিড় করে নিজেকে কথাটা শুধল এবং সঙ্গে সঙ্গে একটা সহজ জবাব পেল। জবাবটা সহজ হলেও তা তার মনঃপুত হলো না। কয়েক পা হেঁটে এসে সে অন্য কিছু বলতে যাচ্ছিল। কাছাকাছি গলার শব্দ পেল, কে যেন ডাকলো। অবনী দাঁড়ালো, তাকিয়ে দেখল সুরেশ্বর। খোলামেলা মাঠের মধ্যে দিয়ে সুরেশ্বর এলো। সামান্য তফাতে ছিল বোধহয়। অবনী খেয়াল করে দেখল তারা আশ্রমের মাঠে মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে। কাছে এসে সুরেশ্বর বলল, এদিকে কোথায়? এই একটু পায়চারি করছিলাম, অবনী বলল। বলে কি ভেবে আবার বলল, আপনাদের নতুন হাসপাতাল দেখে এলাম।
সুরেশ্বর পা বাড়ালো। পাশাপাশি অবনীও হাঁটতে লাগলো। সুরেশ্বর বলল, কোনো রকমে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা। হাঁটতে হাঁটতে অবনী খানিকটা যেন ঠাট্টা করেই বলল, আমার তো আগে বিশ্বাস হয়নি ডাক্তার আসবে। যাক, শেষ পর্যন্ত এসেছে, আপনার কথাই ঠিক হলো। সুরেশ্বর কিছু বলল না। মাঠে হালকা জ্যোৎস্না ফুটে উঠেছে, বাতাসে উগ্র গন্ধটা আর আসছিল না। কয়েকটা গাঁদা ফুলের গোল মতন একটা ঝোপ, ঝোপের পাশ দিয়ে সরাসরি মাঠ ভেঙে ওরা সুরেশ্বরের ঘরের দিকে এগোতে লাগলো। আপনার কাছেই যেতাম, অবনী বলল, বিজলীবাবু কিছু টাকা পাঠিয়েছে। সুরেশ্বর ঘাড় ফিরিয়ে অবনীকে দেখল, যেন বলতে চাইল, টাকাটা আপনি বয়ে আনলেন, বিজলীবাবু কই? অবনী বলল, উনি একটা কাজে কর্মে আটকা পড়েছেন, নয়তো আসতেন। ওর বাড়ির খবর সব ভালো? খারাপ কিছু শুনিনি। তারপর হঠাৎ দুজনে কেমন নীরব হয়ে গেল। দমকা বাতাস এলো, ঈষৎ ঠান্ডা মরা শীতের বাতাস, অথচ শুকনো। দূরের গাছপালায় শব্দ হলো সামান্য। মাঠে ঘাটে কোথাও কুয়াশা নেই, হিমের ঝাপসা ভাবও চোখে পড়ছে না, আকাশ পরিষ্কার। কাল এখানে একজনের একটু বাড়াবাড়ি গিয়েছে, সুরেশ্বর বলল। আজ দুপুর থেকে অবশ্য বেশ ভালো। আমি তারই খোঁজ নিতে গিয়েছিলাম ডাক্তারের কাছে। অবনী শুনল। সুরেশ্বরের নতুন হাসপাতাল বা রোগীর কথা সে আর চিন্তা করছিল না। এমনকি বিজলীবাবু তার হাত দিয়ে টাকা পাঠানোয় সুরেশ্বর অসন্তুষ্ট বা ক্ষুণ্ণ হয়েছে কিনা অবনী তাও ভাবছিল না। সে অন্যমনস্কভাবে হাঁটছিল এবং হৈমন্তীর কথা ভাবছিল। সুরেশ্বরের সঙ্গে হৈমন্তী সম্পর্কে কথাবার্তা বড় কখনো হয়নি, বা যা হয়েছে তা হৈমন্তীর ডাক্তারির হাত যশের। এখন অবনীর জানতে কৌতূহল হচ্ছিল, সুরেশ্বর হৈমন্তী সম্পর্কে আপাতত কি ভাবে, তার কোনো অনুযোগ আছে কিনা, থাকা স্বাভাবিক, অথবা সুরেশ্বর নিজের ভুল সম্পর্কে কতটা সচেতন, এমনকি অনুতপ্ত কিনা। যথাসম্ভব স্বাভাবিক গলায় অবনী বলল, উনি তো চলে যাচ্ছেন। সুরেশ্বর কথাটা শুনল, কোনো জবাব দিল না। অবনী সামান্য অপেক্ষা করল, বলল, আপনার মুশকিলই হলো। সুরেশ্বর এবারও নীরব থাকল। অবনী বুঝতে পারল সুরেশ্বর প্রসঙ্গটা আলোচনা করতে চায় না। বোধহয় অবনীর এবার মনে হলো সে ভুল করেছে। হয় সুরেশ্বর এই ব্যক্তিগত প্রসঙ্গ উত্থাপন করতে আগ্রহী নয়, না হয় সে পরাজিত পক্ষ বলে প্রসঙ্গটায় লজ্জা অনুভব করছে। অবনী কেমন অস্বস্তি বোধ করল। বোকার মতন এই প্রসঙ্গটা সে কেন তুলল? চুপচাপ, যেন কিছুটা বিব্রত এবং কুণ্ঠিত হয়ে অবনী হাঁটছিল। সুরেশ্বরের ঘরের কাছাকাছি ওরা পৌঁছে গিয়েছিল। আজ কোথাও কাউকে দেখা যাচ্ছে না। কলা ঝোপের দিকে কয়েকটা জোনাকি উঠছিল। টিপটিমে একটা লণ্ঠনের আলোও যেন সুরেশ্বরের বারান্দায় রাখা হয়েছে। বাড়ির কাছাকাছি পৌঁছে সুরেশ্বর হঠাৎ বলল, হেম অনেকদিন থেকেই যাব করছিল, আমি তাকে আটকে রেখেছিলাম। অবনী তাকালো। সুরেশ্বরের গলার স্বর পরীক্ষা করার চেষ্টা করল। কিছু বোঝা গেল না। সুরেশ্বর মনে মনে বিরক্ত কিনা, অথবা তার মনে কোনো অনুযোগ আছে কিনা। বাগানের মাঝ দিয়ে তারা ঘরের সিঁড়িতে এসে পা দিল। অবনী বলল, আপনাকে আবার দেখছি একজন ডাক্তার খুঁজতে হবে। খুঁজছি, সুরেশ্বর অন্যমনস্কভাবে জবাব দিল। ঘরে আসার আগে সুরেশ্বর চৌকাঠের কাছ থেকে লণ্ঠনটা তুলে নিয়েছিল। ঘরে এসে টেবিলের উপর রাখল, শীষ সামান্য বাড়িয়ে দিল। বলল, বসুন, আমি আসছি, বলে পাশের ঘরে চলে গেল। অবনী চেয়ার টেনে নিয়ে বসল। পাশের ঘরে সুরেশ্বরের হাঁটা চলার শব্দ পাওয়া যাচ্ছিল। মনে হলো না এ বাড়িতে আর কেউ আছে। ভর্তুও বোধহয় নেই। অবনী বসে বসে অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরালো। হৈমন্তীর প্রসঙ্গটা তুলে সে বোকামি করেছে বলে আগে মনে হয়েছিল। এখন মনে হলো বোকামির কিছু হয়নি, বরং কথাটা না বললে সুরেশ্বর ভাবতে পারত সব জেনে শুনেও সে কিছু না জানার ভান করছে। হৈমন্তীর কাছে যার এত আসা যাওয়া, সে কি জানে না হৈমন্তী কলকাতায় চলে যাচ্ছে? জানে নিশ্চয়, জেনেও কথাটা তুলল না। সৌজন্যবশে কিংবা কথার মধ্যেও এ কথাটা একবার বলা স্বাভাবিক ছিল। তবু অবনী কেন বলল না? এমনও হতে পারে, অবনী ভাবল, সুরেশ্বর হয়তো মনে মনে এ ধারণাও করতে পারে হৈমন্তীকে কলকাতায় ফেরত পাঠানোর মধ্যে অবনীর কিছুটা হাত আছে। হয়তো অবনী এবং হৈমন্তীর মধ্যে যেরকম ঘনিষ্ঠতা হয়েছে
তাতে অবনীর কিছু স্বার্থ থাকতে পারে। স্বার্থের জন্য এবং সুরেশ্বর ও তার অন্ধ আশ্রমের প্রতি অবনীর বিতৃষ্ণা থাকার দরুন হৈমন্তীকে সে আরও বিরূপ করে তুলেছে। এরকম একটা সন্দেহ অবনীর আগেও হয়েছে, কিন্তু সে গ্রাহ্য করেনি। গ্রাহ্য করলেও বা কি হতো, তার করার কিছু ছিল না। আজ এখন অবনীর মনে হলো সুরেশ্বর যেন তাকে এ ব্যাপারে কোথাও দায়ী করে রেখেছে। চিন্তাটা অবনীর খারাপ লাগছিল। সে এতদিন গোপনে সুরেশ্বরের বিরুদ্ধে কোনো সঠতা বা ষড়যন্ত্র করেছে, এ ধরনের চিন্তা অসহ্য। অবনী কিছু করেনি, কিছু না। তবু যদি সুরেশ্বর এরকম কিছু ভেবে নিয়ে থাকে তবে সেটা অন্যায়। অবনী কেমন ক্ষুব্ধ হলো। সুরেশ্বর এলো, বলল, ভর্তু নেই, একটু চায়ের জল চাপিয়ে দিয়ে এলাম। অবনী বেশ অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ যেন হুঁশ হলো, সুরেশ্বরকে বসতে দেখল। সুরেশ্বর বলল, হেম বোধহয় 2-4 দিনের মধ্যেই যাবে। আগামী রবিবার, অবনী বলল, বলে তাকিয়ে থাকল। হ্যাঁ, ওই রকমই হবে। অবনী বুঝতে পারল না সুরেশ্বর ইচ্ছাকৃত ঔদাসীন্য দেখাচ্ছে কিনা, নয়তো তার জানা উচিত ছিল হৈমন্তী কবে যাচ্ছে। সুরেশ্বর যেন কি বলতে যাচ্ছিল। অবনী বাধা দিল। বাধা দিয়ে বলল, উনি চলে যাওয়ায় আপনার ক্ষতি হবে না? হবে প্রথম প্রথম। না, সেরকম নয়। অবনী কোনো রকমে যেন প্রসঙ্গের মধ্যে আসতে চাইছিল। আপনি বোধহয় অনেক আশা করে ওকে এনেছিলেন। এমনি একটা ডাক্তার জুটিয়ে আনা বলে আমার মনে হয়নি। সুরেশ্বর সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। তার মুখভাবের তেমন কোনো পরিবর্তন চোখে পড়ল না অবনীর। পরে সুরেশ্বর বলল, হ্যাঁ, আশা ছিল, কিন্তু কি করা যাবে, হেম থাকতে পারল না। বলে সুরেশ্বর অল্প থেমে যেন হৈমন্তীর অপরাধের ভার কিছু লাঘব করার জন্যে বলল, কলকাতায় হেমের বাড়ির লোকরাও ওকে ছেড়ে থাকতে পারছে না। অবনী মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল সুরেশ্বর কিভাবে প্রসঙ্গটা এড়িয়ে যাবার চেষ্টা করছে। সরাসরি সে কিছু বলতে চায় না। সুরেশ্বরের চোখ মুখ লক্ষ্য করতে করতে অবনী সিগারেটের বাকিটুকু শেষ করল, পরে টুকরোটা জানলা দিয়ে ফেলে দিল। অবনী বলল, আমি শুনেছি আপনার ইচ্ছেতেই নাকি ওর ডাক্তারি পড়া। কে বলল? হেম? গগন? হ্যাঁ, খানিকটা সেই রকমই। আমার আগ্রহ ছিল, ওরও অনিচ্ছে ছিল না। হেম বেশ বুদ্ধিমতী, পরিশ্রমী, ধীরে সুস্থে বিবেচনা করে দেখতেও পারে। ডাক্তার হিসেবে ভালোই। তাছাড়া ওর অভিজ্ঞতা অল্প, এই তো সবে পাশ করে বেরিয়েছে। 2-5 বছর পরে আরও ভালো হবে। অবনী নিরাশ হলো। সুরেশ্বরকে হৈমন্তীর বিষয়ে কিছু বলানো যাবে না। বললেও সুরেশ্বর যা বলবে তা অনেকটা মামুলি, যেন হৈমন্তীর চরিত্র এবং ডাক্তারি সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে। অবনীর পক্ষেও আর কিছু বলা সম্ভব নয়। তবু শেষবারের মতন খানিকটা যেন ঝোঁকের মাথায় অবনী বলল, আপনি বোধহয় কোথাও খানিকটা ভুল করে ফেলেছিলেন। সুরেশ্বর তাকালো। অবনী বলল, আমার ধারণা আপনি ঠিক একজন চোখের ডাক্তার চাননি এখানে, আরও কিছু আশা করেছিলেন। সুরেশ্বর কোনো জবাব দিল না। তার মুখ দেখে মনে হলো না সে অসন্তুষ্ট। অবনী বলল, আপনার এই আশ্রমের জন্যে আপনার যত মায়া ওর তা ছিল না। আমার মনে হয়েছে আপনি ডেডিকেটেড, উনি তা নন। হেম খুব কর্তব্যপরায়ণ, সুরেশ্বর আস্তে করে বলল। হ্যাঁ, কিন্তু আপনার মতন এই সেবা টেবায় নিজেকে উৎসর্গ করেননি। না। সুরেশ্বর মাথা নাড়ল। তার মাথা নাড়ার মধ্যে হৈমন্তী সম্পর্কে বিরক্তি বা অভিমান ফুটল না। বলল, সকলের স্বভাব এক হয় না, হেমের স্বভাব আলাদা। আপনি বোধহয় আপনার স্বভাবের মতন কাউকে চেয়েছিলেন। কি জানি। সুরেশ্বরকে এবার সামান্য বিব্রত দেখালো। জগতে এই একটা মজা দেখি, অবনী বলল। অনেকে নিজের গরজটা অন্যের গরজ মনে করে নেয়। সুরেশ্বর হয়তো কিছু বলতো, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সংযত করল। তারপর যেন কথাটা হালকা করার জন্য হেসে বলল, গরজ বড় বালাই। বসুন, চায়ের জল বোধহয় ফুটে গেছে, চা নিয়ে আসি। আস্তে করে উঠে দাঁড়ালো সুরেশ্বর, চেয়ার সরিয়ে চলে গেল। অবনী বুঝতে পারল না সুরেশ্বরকে আজ এত নিষ্পৃহ এবং উদাসীন কেন দেখাচ্ছে। সাধারণভাবে সুরেশ্বর অনেকটা নিষ্পৃহ, কিন্তু কোনো কোনো সময়
বিশেষত সাধারণ কথাবার্তায় সে বড় নিষ্পৃহ থাকে না। হৈমন্তীর প্রসঙ্গ বলেই কি সুরেশ্বর এত উদাসীন? বা হৈমন্তী চলে যাচ্ছে এতে সুরেশ মহারাজের আত্ম অভিমানে যথেষ্ট ঘা লেগেছে বলেই নিজের ব্যর্থতা এবং আঘাতকে সামলাবার জন্য ভদ্রলোক এই ধরনের উদাসীনতার আশ্রয় নিচ্ছে? অবনীর ইচ্ছে হয়েছিল হৈমন্তীর ফিরে যাওয়ার ব্যাপারে সুরেশ্বরের মনোভাব কি তার একটা আন্দাজ নেবে। নানাভাবে সুরেশ্বরকে বাজিয়েও দেখা গেল সে প্রায় বোবা হয়ে রয়েছে, কিছু বলছে না, বলবে না। সুরেশ্বরের যথার্থ মনোভাব বোঝা যাবে বলেও মনে হচ্ছে না। অথচ অবনী সুরেশ্বরের প্রতি এখন সহানুভূতিও বোধ করছিল। শত হলেও এটা ঠিক, সুরেশ্বর অনেক আশা ভরসা করেই হৈমন্তীকে এনেছিল, শুধু ভেবে দেখেনি তার বৈরাগ্য হৈমন্তীর চরিত্রে নেই। পাশের ঘরে সুরেশ্বর চা তৈরি করতে করতে হঠাৎ গুনগুন করে উঠল। অবনী কান পেতে শোনার চেষ্টা করল এবং কৌতুক ও কৌতূহল অনুভব করল। সুরেশ্বর গান গাইতে জানে নাকি? সুরেশ্বর যে গান গাইছে তাও ঠিক নয়, একটা সুর গুনগুন করছে। অবনী ঘড়ি দেখল 7:30। টাকার কথাটা তার খেয়াল হলো। পকেট থেকে খামে মোড়া টাকাটা বের করল। ইনশিওরের পুরনো খামে টাকাটা ভরে দিয়েছেন বিজলীবাবু, ওপরে তাঁরই নাম লেখা। পোস্ট অফিসের শিলমোহর। 500 টাকা সুরেশ্বর ধার করল। বিজলীবাবু অন্তত তাই বললেন। টাকাটা বিজলীবাবু ধার করে এনেছেন নাকি নিজেই দিয়েছেন এ বিষয়ে অবনীর সন্দেহ আছে। সুরেশ্বর যে কিভাবে এইসব টাকা ধার করে, কেমন করেই বা শোধ দেয় কে জানে। আশ্রমের পেছনে এত খরচ মাসের পর মাস টেনে নিয়ে যাওয়াও কি সহজ কথা? সুরেশ্বর 2 হাতে 2 কাপ চা নিয়ে ঢুকল, ডান হাতটা অবনীর দিকে বাড়ানো। অবনী উঠে এগিয়ে গিয়ে চা নিল। নেবার সময় মনে পড়ল খানিকটা আগে সে হৈমন্তীর ঘরের চায়ের কাপ ভেঙে এসেছে। অকারণে এবার যেন কিছুটা সতর্ক হলো। বসতে বসতে অবনী হেসে বলল, আপনি মশাই গান টানো গান নাকি? না, গাই না, কখনো সখনো ওই একটু স্বাদ জাগে। সুরেশ্বরও হাসি মুখে জবাব দিল। এখন কি স্বাদ জেগেছিল? সুরেশ্বর হাসল সামান্য, বলল, একটা দোহা মনে পড়ে গেল। বলে সামান্য থেমে কেমন আবেশ ভরা গলায় বলল, গাছের পাতা মানুষের মতি, আকাশের মেঘ তোমার হাতে ধরা নেই, তোমার হাতে তুমিই শুধু ধরা আছো। অবনী চায়ে চুমুক দিল, দিয়ে তৃপ্তির শব্দ করল। বাহ, চাটি তো দিব্যি করেছেন। আপনার বাড়িতে আরও ভালো চা খেয়েছি। অবনীর মনে হলো সুরেশ্বরের কথার মধ্যে প্রচ্ছন্ন একটা ইঙ্গিত রয়েছে, যেন সে বলতে চাইছে অবনীর বাড়িতে দামি চা আছে, এখানে নেই। হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে টাকার খামটা তুলে নিল অবনী, নিয়ে সুরেশ্বরের দিকে এগিয়ে দিল টাকাটা। 500 আছে। সুরেশ্বর খামটা নিল, নিয়ে পাশে রাখল। অবনী হঠাৎ বলল, এই আশ্রমের পেছনে আপনি মোটমাট কত টাকা ঢাললেন মশাই? সুরেশ্বর তাকিয়ে তাকিয়ে অবনীর মুখ দেখল, তারপর সহজ করে মুখে হাসল। হিসেব করিনি। কেন, আপনাদের আশ্রমের তো হিসেবের খাতা আছে। আছে, সে হিসেবের মধ্যে অন্য 5 জনের টাকাও আছে। তাহলে পুণ্যটাও আপনার একার নয়, 5 জনের। অবনী হেসে বলল। সুরেশ্বরও মৃদু হাসল, চা খেতে লাগল। অবনী একটু পিঠ এলিয়ে বসল, বসে সিগারেট ধরালো। কি যেন ভাবছিল, অন্যমনস্ক। ভাবতে ভাবতে সহসা বলল, শুনেছি আপনি বেশ ধনী বাড়ির ছেলে। এ কথা আবার কে বলল? গগন? হালকা করে জবাব দিল সুরেশ্বর। গগন কেন, বিজলীবাবু বলেছেন, হৈমন্তীও বলেছেন। কথাটা বাড়িয়ে বলা। আমরা ছিলাম গ্রামের মানুষ, বাবার কিছু জমি জায়গা সম্পত্তি ছিল। জমিদারি? না, তেমন কিছু নয়। কোথায় বাড়ি ছিল আপনাদের? সুরেশ্বর নাম বলল দেশের। অবনী চায়ের কাপে বড় একটা চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখল। এক মুখ ধোঁয়া নিল গলায়, তারপর বলল, আপনার মা বাবা খুব ধার্মিক টার্মিক ছিলেন নাকি? ধার্মিক? সুরেশ্বর কেমন বিস্মিত হয়েছিল। বাবার কথা মার কথা মনে পড়ল। বলল, কেন, ধার্মিক কেন? না, ছেলেবেলা থেকে সেরকম ক্লাইমেটে মানুষ হলে অনেকের এসব বাতিক হয়। অবনী হালকাভাবে হেসে হেসে বলল। সুরেশ্বরও হাসল, কি ভেবে বলল,
আমার ছেলেবেলাটা একা একাই কেটেছে বেশি। মার নানান রকম ভয়ের বাতিক ছিল, নজরে নজরে থাকতে হতো। ছেলেবেলা থেকেই আপনি তাহলে সুবোধ বালক? অবনী হাসল। ঘরের মধ্যেই বড় হয়ে উঠলেন, জগৎ সংসার দেখলেন না। সুরেশ্বর অবনীর চোখে চোখে তাকালো, যেন সত্যি ভেবে নিয়েছে সে জগৎ সংসার দেখেনি। জীবনটাই চিনলেন না মশাই। অবনী আবার নিঃশ্বাস ফেলল। সুরেশ্বর বুঝতে পারল না অবনীর এরকম একটা ধারণা কি করে হয়েছে যে সংসারের কিছুই সে দেখেনি। সংসার কাকে দেখা বলে? কি চোখে দেখলে দেখা হয়? জীবনের কোন দিকটায় তাকালে তাকে দেখা যায়? সুরেশ্বর বলল, আপনার এই কথাটা আমি ভালো বুঝতে পারি না। জীবনকে কি চোখে দেখতে হবে? অবনী প্রশ্নটার কোনো গুরুত্ব দিল না, হালকা করে বলল, মানুষের চোখে। আমি গাছ নই, আমাদের মতনও নন। তফাৎ খানিকটা থাকে, থাকে না? আপনি আর বিজলীবাবু কি এক? আমরা সংসারের মানুষ, সাধারণ মানুষের দোষ গুণ অমিল আমাদের আছে। আপনি আমাদের দলে পড়েন না। অবনী এবার খানিকটা পরিহাস করে বলল। সুরেশ্বর চায়ের পেয়ালার বাকি চাটুকু শেষ করল। তারপর শান্ত চোখে মৃদু হেসে বলল, অবনীবাবু, আপনাদের চোখে জীবনটা কেমন? অবনী অনেকটা আলস্যের চোখে তাকিয়েছিল। সিগারেটের ধোঁয়ায় মুখ ভরা। ধোঁয়া গিলে নিল অবনী। জিভের সামান্য ধাক্কায় খানিকটা ধোঁয়া বাইরের বাতাসে ছুড়ে দিল। সামান্য সময় কোনো জবাব দিল না। পরে ঠাট্টা করে বলল, ফরাস পাতা বিছানা নয়, বলে সুরেশ্বরের দিকে কয়েক পলক তাকিয়ে থাকল, যেন সময় দিল সুরেশ্বরকে। শেষে বলল, আপনি ভাগ্যবান। আমার ভাগ্যটা আপনার মতন হলে কি হতো বলা যায় না, তবে আপনার মতন মহারাজ হলে আফসোস থাকত। আমাদের মতন মানুষকে সংসারের পাপে তাপে পড়তে হয় মশাই। সংসারটাকে খুব একটা সুখের জায়গা বলে মনে হয় না। সুরেশ্বর শুনল, বলল, সংসার কি সুখের? আমি তো জানি অসুখের। আমিও তাই জানি, দুঃখের সংসার। জেনেও আপনি সুখী? না, আমি সুখী নই। সুরেশ্বর আস্তে আস্তে বলল। আপনি কি দুঃখী? মানুষ মাত্রেই দুঃখী। এসব কথা হলো তত্ত্বকথা, মিনিংলেস ওয়ার্ডস। অবনী বলল। তার হালকা এবং হাসি ঠাট্টার ভাবটা নষ্ট হয়ে আসছিল। সুরেশ্বর বলল, মানুষের নিয়তির কথা যদি ভাবেন তাহলে কি মনে হয় না দুঃখ বিনা তার পরিণতি নেই? এই বিশ্ব অনেক প্রবল, তার তুলনায় আমাদের কতটুকু সাধ্য, আমরা কত অসহায়। অবনী যেন সহসা কোনো আবেগ অনুভব করতে শুরু করেছিল এবং বেদনার মতন লাগছিল তার। বলল, আপনি দুঃখের কিছু জানেন না। বই পড়ে হাত জোর করে দুঃখ চেনা যায় না। আপনি যদি এখন তত্ত্বের বুলি আওড়ান, সংসার দুঃখময় মোহময়টয় বলেন, তবে সেটা অন্য কথা। ওটা ধার্মিক দুঃখ। আমি তো আপনার কোথাও কোনো দুঃখ টুক্ষ আছে বলে দেখি না। সুরেশ্বর বিরক্ত বা ক্ষুব্ধ হল না। বলল, আপনি দুঃখকে কোথায় চিনেছেন? কেন, নিজের জীবনেই? আমিও তো আমার জীবনে সেটা চিনে থাকতে পারি। না। অবনী মাথা নাড়ল। তার বিশ্বাস হয় না। বলল, ভদ্র সংসারে সুখ সাচ্ছল্যের মধ্যে জন্মেছেন মশাই। তরতর করে জীবনটা কাটিয়েছেন, গায়ে কাঁটা ফোটেনি। আপনি ভাগ্যবান ব্যক্তি। সুরেশ্বর চোখ তুলে তাকিয়েছিল। অবনীর মুখের ভাব কেমন উত্তেজিত, তিক্ত, এমনকি বিদ্রুপ ভরা। সুরেশ্বর বলল, সাচ্ছল্যের মধ্যে আমি জন্মেছি, কিন্তু আমাদের সংসারে কোনো কাঁটা ছিল না, এ আপনি কেমন করে জানলেন? বোঝা যায়, আমার মতো আপনার আঁতুর ঘরটা নোংরা ছিল না। সুরেশ্বর অপলকে দেখল অবনীকে। বলল, আমার মা আত্মহত্যা করেছিলেন। সুখের সংসারে কেউ আত্মহত্যা করে? অবনী কেমন যেন চমকে উঠল। চোখের পাতা নড়ল না। নিষ্পন্দ হয়ে তাকিয়ে থাকতে থাকতে শেষে অস্ফুট স্বরে বলল, আত্মহত্যা? সুরেশ্বর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল। সামান্য পরে কেমন যেন আত্মসংবরণ হয়ে অবনী বলল, আত্মহত্যা তবু ভালো, কিন্তু আমার মা থিয়েটারের নাম করা মেয়ে ছিল। আমার বাবার শ্রাদ্ধের সময় আমি মাথা কামিয়ে ন্যাড়া হয়েছিলাম, যদিও লোকটা আমার বাবা নয়। সুরেশ্বর হঠাৎ কেমন নিষ্ঠুরের মতন বলল, আমার পিতৃপরিচয়ও গৌরবের নয়। তার উপপত্নী ছিল, অন্য সন্তান ছিল।
অবনী স্তব্ধ, নির্বাক, নিষ্পলকে সুরেশ্বরকে দেখছিল। মনে হলো সুরেশ্বর যেন তাকে বলছে, আপনার আর কি বলার আছে? আর কোনো দুঃখ দুর্ভাগ্যের কথা? আজ এ পর্যন্তই। উপন্যাসের সপ্তদশ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।